সালের অভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রায় ৮ শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের সেই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে, মামলায় আসামি করা হয়েছে অগণিত মানুষকে। সেসব মামলায় যাদের আসামি করা হয়েছে অনেক ক্ষেত্রে তাদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণই পাওয়া যায় না। এসব মামলা পুনরায় যাচাই বাছাইয়ের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগতম। রাজীব আহমেদ, আজকে প্রথম আলোর একদম প্রধান খবর হচ্ছে 5 আগস্টের পরের মামলা যাচাই বাছাই হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তো কি ধরনের যাচাই বাছাই হবে সেই মামলাগুলোর? দেখেন, মামলাগুলো সরকার যেটা বলেছে, আপনি জানেন যে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে, সেটা 11টা থেকে প্রায় 2টো পর্যন্ত একটা দীর্ঘ সময়ের একটা মিটিং হয়েছে। মিটিংয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের মধ্যে একটা হলো 5 আগস্টের পরে করা মামলাগুলোর যাচাই বাছাই করা। তো যাচাই বাছাই যেটা করা হবে, যে সরকার দেখবে যে মামলাগুলো আসলে কতটুকু সত্যি, এবং মামলায় যে আসামি করা হয়েছে সব আসামির বিরুদ্ধে অভিযোগ যৌক্তিক কিনা, সেই বিষয়গুলো দেখবে বলে আমরা জানতে পেরেছি। তো বিস্তারিত পর্যালোচনা শুরু হলে তখন আরও বোঝা যাবে যে আসলে কী ধরনের যাচাই বাছাই শুরু হচ্ছে। তাহলে এই যাচাই বাছাই করবে কারা? কোনো কি আলাদা কোনো বিশেষ কমিটি করা হচ্ছে? না, কালকে সালাউদ্দিন আহমেদ সাহেব, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে আসলে কোনো কমিটি করার প্রয়োজন নেই, এটা পুলিশই যাচাই বাছাই করবে। পুলিশই যাচাই বাছাই করে দেখবে আসলে মামলাগুলো কতটুকু গ্রহণযোগ্য, এবং শুধু মামলা গ্রহণযোগ্য, কিন্তু মামলার যে আসামি করা হয়েছে সেটা কতটুকু গ্রহণযোগ্য। অনেক ক্ষেত্রেই অনেক বেশি আসামি করা হয়েছে, সেটা ঠিক কিনা। আচ্ছা, তো অভ্যুত্থানের পর তো প্রায় 2 বছরের কাছাকাছি সময় চলে আসছে, তো এই সময় এসে কেন এই প্রয়োজনটা পড়ছে? দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনার জুলাই যে মানুষগুলো, জুলাই আগস্টে যে মানুষগুলো নিহত হয়েছেন, প্রায় সরকারি হিসেবে শহীদদের সংখ্যা প্রায় 800 জনের বেশি। আহত প্রচুর, আহত হাজার হাজার মানুষ আহত হয়েছেন। কারোর পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, কারো চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে নানাভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মামলাগুলো যেগুলো, আমরা দেখলাম যে জুলাইয়ের পরে কিন্তু মামলা হয়েছে, এবং মামলার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে অনেক আসামি করা হয়েছে। এ নিয়ে আমরা রিপোর্টও করেছি যে আসলে বাদী অনেক সময় জানেন না যে কাদের মামলায় নাম ঢোকানো হয়েছে। অনেক সময় প্রতিহিংসার বশত মামলায় নাম ঢোকানো হয়েছে। অনেক সময় আপনার ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে মামলায় নাম ঢোকানো হয়েছে। জমি দখলের, ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে মামলায় নাম ঢোকানো হয়েছে। বাণিজ্যের উদ্দেশ্যে মামলায় নাম ঢোকানো হয়েছে। এখন এর ফলে হয় কি, আপনি একটা ঘটনায় যদি কয়েকশো মানুষের বিরুদ্ধে মামলা করে দেন, সেই মামলাগুলো আসলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এবং বিগত সরকারের আমল থেকেই কিন্তু এই প্রশ্নগুলো উঠছিল, এবং সে কারণেই কিন্তু এখন পর্যালোচনার বিষয়টি আসছে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে বিএনপি সরকার এসেছে মাত্র 1 সপ্তাহে, কয়েকদিন 1.5 দিন কম বেশি হচ্ছে, এবং এর আগে 1.5 বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল, তো আসলে তাদের অবস্থান কী ছিল এই মামলাগুলো নিয়ে? দেখেন, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন শুরু থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এ ধরনের ঢালাও মামলা না নেয়া এবং না করার ক্ষেত্রে। এবং আমরা পরে দেখেছি যে সরকার নানা বক্তৃতা বিবৃতিতে এগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং আপনি জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে গত বছর আমি উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি কিন্তু দুটি ব্যর্থতার কথা বলেছিলেন। একটা হলো মব সন্ত্রাস, আর একটা হলো ঢালাও মামলা। আমরা কিন্তু আওয়ামী লীগ আমলে দেখতাম যে গায়েবী মামলা করা হতো। প্রথম আলোই নামটি দিয়েছিল গায়েবী মামলা, মানে কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু বিএনপি নেতাকর্মী অথবা জামায়াত ইসলামী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলে পোড়া হতো এবং হয়রানি করা হতো, দিনের পর দিন জেলে থাকা। সেই মামলা কিন্তু প্রমাণ হতো না। জুলাইয়ের পরে দেখলাম যে সত্যি ঘটনায়, মানে খুনের ঘটনায় অথবা মারাত্মকভাবে হত্যা চেষ্টার ঘটনায় সেই মামলাগুলো হয়েছে, কিন্তু মামলাগুলোতে আসামি করা হয়েছে ইচ্ছে মতো। এই আসামি সবসময় যে স্বজন হারানো পরিবারের সদস্যরা করেছেন তা কিন্তু নয়। এটার পিছনে নানা ধরনের রাজনীতি ছিল, স্বার্থান্বেষী গোষ্ঠী ছিল, তারা কিন্তু এই আসামিগুলো করেছেন। তো সেটা আসিফ নজরুল সাহেব স্বীকার করেছিলেন যে ঢালাও মামলা তাদের একটা ব্যর্থতা। এটা নিয়ে কিন্তু সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যেমন একটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল
চাঁদাবাজি, ব্ল্যাকমেল করা সহ নানা রকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। মানে সরকার বিষয়টা জানতো এবং সরকার এটার বিপক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু সরকার আসলে তখন কিছু করতে পারে না। সরকারের সমালোচনার মুখে হয়তো সরকার সিদ্ধান্ত নিতে পারে না এইসব মামলাগুলোতে একটা ব্যবস্থা নেয়ার। কিন্তু সরকার আবার এটা করেছে যে আইন মন্ত্রণালয় এটা করেছে, ফৌজদারি কার্যবিধি সংশোধন করে কিন্তু অন্তর্বর্তীকালীন চার্জশিট দেওয়ার একটা ব্যবস্থা করেছিল। সেখানে যারা জড়িত নয় তাদেরকে মামলা থেকে অব্যাহতি, রেহাই দেওয়ার কথা বলা হয়েছিল। এখন আমরা দেখলাম যে বিএনপি সরকার এসে আসলে পর্যালোচনার কথা বলছে। এটার একটা কারণ হলো এই মামলাগুলো দিয়ে মানুষকে হয়রানি করার ক্ষেত্রে আন্তর্জাতিক মহল থেকেও কিন্তু চাপ আছে। বিশেষ করে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। আমি যদি আপনাকে একটা হিউম্যান রাইটস ওয়াচের একটা বিবৃতি থেকে পড়ে শোনাই, যে তারা বলছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হচ্ছে। তো মানে এটার কিন্তু একটা গ্রাউন্ড আছে এবং যৌক্তিকতা আছে, এবং বিএনপি সরকার এসে দেখলাম যে তারা শুরুতেই এই মামলাগুলো পর্যালোচনার কথা বলছে। পর্যালোচনার ফলে একটা জিনিস হবে যে যারা দোষী, যদি সঠিকভাবে পর্যালোচনা হয়, যদি ন্যায়নিষ্ঠার সঙ্গে পর্যালোচনা হয়, ন্যায়পরায়ণতার ভিত্তিতে পর্যালোচনা হয়, তাহলে তারা যারা দোষী তারা বিচারের মুখোমুখি হবে, এবং যারা দোষী নয় তারা কিন্তু এই হয়রানি থেকে অব্যাহতি পাবে। এবং বড় বড় ব্যবসায়ী, গুণীজন এবং সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলাগুলো, হত্যা মামলাগুলো হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে বিগত সরকারের অনুসারী হওয়া, তাদের পক্ষে সমর্থন তৈরি করা ইত্যাদি অভিযোগ আছে, কিন্তু সরাসরি কোনো একটা নির্দিষ্ট ঘটনায় হত্যা মামলায় তাদেরকে দেওয়া, এই এইটার কিন্তু যৌক্তিকতা ওয়াইডলি নেই, বিস্তৃতভাবে। আজকের পত্রিকাতেই আবার সাংবাদিক ডেভিড বার্গম্যান একটি মতামত আপনারা ছেপেছেন। তো আসলে তিনি আসলে কি বলছেন সেই মতামতে, এবং আরেকটা যদি প্রশ্ন করি যে সব মিলিয়ে সরকারের অবস্থান কি আসলে ঠিক কিনা? দেখেন, ডেভিড বার্গম্যান বাংলাদেশের আইসিটি মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এটা নিয়মিত ফলো করছেন, সেই জামায়াতে ইসলামী নেতাদের বিচারের সময় থেকে ফলো করছেন, এবং দেশের মানবাধিকার ইত্যাদি নিয়ে তিনি খুব ভালো ফলো করেন এবং সাংবাদিকতা করেন বাংলাদেশে। তো উনি কিন্তু বলেছেন যে এই মামলাগুলো, যে বিএনপি যে অবস্থান, এটা কিন্তু তিনি সমর্থন করেন। আবার তিনি এও বলেছেন যে খুব সতর্কভাবে এগুলো পর্যালোচনা করা উচিত, যেটা আমরাও বলছি যে খুব সতর্কভাবে পর্যালোচনা করা উচিত, এবং যারা দোষী তাদের বিচারের মুখোমুখি হতে হবে, যারা নির্দোষ তাদের আসলে এখান থেকে অব্যাহতি দিতে হবে ন্যায় বিচারের স্বার্থেই। রাজীব আহমেদ, গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে বৈঠক থেকে আসলে এই যাচাই বাছাই করার সিদ্ধান্তের খবর জানানো হয়েছে, সেই বৈঠকে আরও বেশ কিছু সিদ্ধান্তের খবর আমরা পেয়েছি। তো কি কি সিদ্ধান্ত এলো আসলে? যেমন একটা সিদ্ধান্ত হলো, বিগত সরকার লটারির মাধ্যমে ওসি এবং এসপি পদায়ন করেছিল, সেটা এই সরকার বাদ দিয়েছে। সেটা লটারির মাধ্যমে যৌক্তিকতা নেই বলে সরকার মনে করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে ঢালাওভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো তারা পর্যালোচনা যাচাই বাছাই করবে। কারা অস্ত্রের লাইসেন্স পেলো, কাদেরকে কি বিবেচনায় দেওয়া হলো, সেটা তারা যাচাই বাছাই করবে। পাসপোর্ট সেবা সহজ করার ক্ষেত্রে কিন্তু একটা নতুন উদ্যোগের কথা বলছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা হলো পাসপোর্ট অফিসে যারা আমরা এতদিন দালাল বলি, তারা আসলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এবং পাসপোর্ট করার ক্ষেত্রে হেল্প করে। উনি চাচ্ছেন যে দলিল লেখকদের মতো এটাকেও একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, এবং তাদেরকে ফি নির্দিষ্ট করে দেয়া, যাতে তারা মানুষকে সহায়তা করে সেখান থেকে কিছু ফি নিতে পারে এবং একটা সিস্টেমের মধ্যে আসে। এবং এটা যদি পরীক্ষা নিরীক্ষার পরে সফল হয়, সেটা বিভিন্ন জায়গায় এটা চালু করা হবে। তো এটা তিনি বলেছেন। আরেকটা বলেছেন পিলখানা হত্যাকাণ্ড, সেটা তদন্তে আবার কমিশন হবে। পিলখানা হত্যাকাণ্ডে এই অন্তর্বর্তী সরকার একটা কমিশন করেছিল, সেই কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটা নিয়ে কিন্তু সরকার সমর্থকরা এটাকে সমর্থন করেন। আবার যারা এই বিষয়টা ইনফর্ম, যারা একটু সচেতন, তারা কিন্তু এটা নানা দুর্বলতার দিক নিয়েও কথা বলেন। তো নতুন সরকার এসে আবার সেই কমিশন করার কথা বলছে। দেখা যাক সেই কমিশন কি ফাইন্ডিংস পায়। তবে এটা যে নতুন করে আবার তদন্ত হবে, এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ রাজীব আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম সহকর্মী রাজীব আহমেদের সাথে। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।